জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তুলে আছাড় মারা কখনো দেখেছেন? মানে যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, যারা আধা সামরিক বাহিনীর জওয়ান, যারা সিএপিএফ এর জওয়ান, তারা কোনো সিভিলিয়ানকে কোনো অপরাধ করার জন্য, কোনো নোংরামি করার জন্য তুলে আছাড় মারছে, মানে একদম তুলে শূন্যে তুলে আছাড় মারছে। দেখেছেন? আমি দেখেছি, আপনারাও হয়তো কেউ কেউ দেখেছেন। আমরা দেখেছি, মানে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, কলকাতার গিরিশ পার্ক থেকে মানে পোস্তা এলাকায় একটা ফ্লাইওভার তৈরি হচ্ছিল। আপনারা জানেন যে সরকারি টাকায় হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের অবশ্যই টাকা। তো সেই টাকা এমন চুরি করেছিল, এমন দুর্নীতি করেছিল, ফেরেববাজি করেছিল যে সেই ব্রিজটা ভেঙে পড়ে যায়। এটার জন্য দায়ী একমাত্র মমতা ব্যানার্জি। এই এখন যিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী, যিনি তৃণমূল নেত্রী, তিনি বলেছিলেন যে রাতারাতি রাতারাতি তৈরি করতে হবে। এত তাড়াহুড়ো করেছিলেন যে তারপরে সিমেন্টের বদলে মাটি ফাটি দিয়ে সেটা তৈরি করা হয়েছিল। ঠিক গণেশ টকিজ বলে একটা জায়গা রয়েছে উত্তর কলকাতায়, রবীন্দ্র সরণির ওপরে। ওই জায়গাটা ব্রিজটা ভেঙে পড়ে যায়, প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। তো সেখানে যখন অনেক বডি, অনেক দেহ যখন সেই পাথরের চাইয়ের নিচে, যখন ডেব্রিসের নিচে পড়েছিল, তখন রাজ্য সরকারের যারা পুলিশ বা যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ করে থাকে, তাদের পক্ষে সেটা সাধ্য ছিল না, সেনা নামাতে হয়েছিল। সেনা এবং আধা সেনা যখন নামে, তখন মমতা ব্যানার্জির ক্যাবিনেট মন্ত্রী এবং তার কয়েকজন চেলা চামুন্ডা সেই জায়গাটা পুরো ভিড় করেছিল। বারবার সেন্ট্রাল ফোর্সের তরফে বলা হচ্ছিল যে সরে যাও, সরে যাও। আমরা সাংবাদিকরা একটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম কাণ্ডটা কি হয়। তো তখন একটু নাম বলে দিচ্ছি, মানে কয়েকটা ছেলে তাদেরকে যখন বললো সরে যাও, সরে যাও, তোমরা কারা, যখন চ্যালেঞ্জ করলো, বললো আমরা অরূপ বিশ্বাস, মানে আমরা অরূপ বিশ্বাসের ছেলে বা লোক, এটা বলতে চেয়েছিল। শুধুমাত্র এইটুকু কথা বলেছে, আমরা আমরা অরূপ বিশ্বাস, যেই বলেছে তুলে একদম শূন্যে তুলে বেশ কয়েকটাকে আছাড় মেরে দিল। তো এখন কেন এই আছাড় মারার গল্পটা বললাম? আপনারা অনেকেই জানেন যে গতকাল এই যে নির্বাচন উপলক্ষে যে 2500 কোম্পানি আধা সেনা, তার মধ্যে আইটিবিপি রয়েছে, বিএসএফ রয়েছে, এসএসবি রয়েছে, সিআরপিএফ রয়েছে, মানে সিএপিএফ বলা হয় সবাইকে, সশস্ত্র সেনা, 2500 কোম্পানি, 2500 কোম্পানি, মানে 2.5 লক্ষেরও বেশি সেনা। তারা প্রথম দফার ভোটে তারা কিন্তু ইতিমধ্যে রুটমার্চ শুরু করে দিয়েছে। রুটমার্চ শুরু করে দিয়েছে। তাদের যারা একদম বস, মানে ডিজি লেভেলের, তারা কলকাতায় একটা ব্রিফিং করেছেন এবং বেশ কিছুক্ষণ ধরে নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে কি হয়েছে? সেখানে পুরোপুরি ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে এই আধা সামরিক জওয়ানদেরকে, যারা সিএপিএফ এর জওয়ান, তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে যে পুলিশের কথা আপনারা চাইলে শুনতে পারেন, না চাইলে না শুনবেন, কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য যা যা করা দরকার আপনারা তাই তাই করবেন। বুঝতে পারলেন? এর আগে কোনো নির্বাচনে এই ফ্রি হ্যান্ডটা দেওয়া হয়নি এবং এটা বলে দেওয়া হয়েছে পরিষ্কার করে যে প্রথমে একটা কড়া ব্যবস্থা নেওয়া, মানে গুলিগোলা চালানোর দরকার নেই। প্রথমে যখন দুষ্কৃতীদের ঠেকাতে হবে, মানে বুথের বাইরে 100 মিটারের মধ্যে তো একটা দাগ দেওয়া থাকবে চুন দিয়ে, সেটা তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। সেখানে শুধুমাত্র ভোটাররা থাকবেন এবং এখনো পর্যন্ত নতুন নির্দেশিকা আসেনি, তার আগে পর্যন্ত বিএলওরা থাকবেন এবং ইলেকশন এজেন্টরা থাকবেন। তো সেখানে যদি বাইরের কেউ প্রবেশ করার চেষ্টা করে, সে যেই হোক না কেন, যত বড় মাতব্বরই হোক না কেন, যদি ছাপ্পা করার চেষ্টা করা হয়, রিগিং করার চেষ্টা করা হয়, কোন রকম ট্যাম্পারিং করার চেষ্টা করা হয়, ওয়েবক্যাম কাজ করবে সর্বক্ষণের জন্য, দুটো ওয়েবক্যাম, একটা ভেতরে একটা বাইরে। তবে বুথের মধ্যে কে কাকে কোথায় ভোট দিচ্ছে সেটা অবশ্যই জানা যাবে না। তো যে এই ফেরেববাজি বা নোংরামি বা বুথ জ্যাম বা রিগিং বা এই ছাপ্পা করার চেষ্টা করবে, তাকে প্রথমে বলে দেওয়া হয়েছে। এই যে ব্রিফিংটা হয়েছে কলকাতায় সিএপিএফ এর, সেখানে এই সিএপিএফ এর জওয়ানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তুলে আছাড় মেরে দেবে, তুলে একদম আছাড়টা মেরে দেবে। এবারে এটা কিন্তু খবর চলে গেছে পিসি, খালা, আপু, মানে দেখুন এই যে শব্দগুলো বলি, এটা পিসিটা আমরা বাংলা ভাষায় জানি, কিন্তু সিলেবাসে যেহেতু আপু রয়েছে, খালা রয়েছে, এইসব শব্দ রয়েছে, ফুফু রয়েছে, এই কারণে আমরা বিদায়ী মুখ্যমন্ত্রীকে বা কেয়ারটেকার মুখ্যমন্ত্রীকে আপু, খালু বা ফুফু এইসব নামে বলি। তিনি খুশি হন, তাকে যদি কেউ এইসব শব্দ বলে, মানে পিসি বা দিদির পরিবর্তে, তাহলে তিনি খুশি হন, এই কারণে আমরা বলে থাকি। তো তার কাছে খবরটা চলে গিয়েছে এবং তিনি কিন্তু প্রকাশ্য সভা থেকে বলেছেন যে আগামী কয়েক ঘন্টা একটু সাবধানে থেকো, সতর্ক থেকো। তার দলের সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি কোর্টে চলে গেছেন,
তিনি বলছেন যে তার দলের নাকি নেতাদেরকে, মন্ত্রীদেরকে, সাংসদদেরকে, এমএলএদেরকে, জেলা পরিষদের, পঞ্চায়েত সমিতির, পঞ্চায়েতের সদস্যদেরকে 800 জনকে নাকি চিহ্নিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, তাদেরকে নাকি তুলে নিতে পারে ভোটের আগে। দেখুন, দুষ্কর্ম করলে, কারো নামে ওয়ারেন্ট জারি থাকলে, কারো নামে আগে এফআইআর হয়েছিল, কিন্তু পিসির বা খালুর বা আপুর চটিচাটা দলদাস বা পদলেহনকারী পুলিশ তাদেরকে তোলেনি, ইলেকশন কমিশনের নির্দেশে কিন্তু তাদেরকে তোলা হবে। এটা ঠিক খবরই গেছে ফুপুর কাছে। ফুপুর কাছে ঠিক খবর গেছে, সেটার প্রমাণ হচ্ছে 135 জনকে গতকাল রাতে মাত্র 4টে জেলা থেকে, দক্ষিণ 24 পরগনা রয়েছে তার মধ্যে, ভাইপোর জেলা, পিসির খুব খুব প্রিয় ভাইপো, সাংসদ ভাইপো, তো তার জেলা থেকে 135 জন, মানে শুধু তার জেলা না, আরো তার সঙ্গে 3টে জেলা রয়েছে, 135 জনকে তুলে নেওয়া হয়েছে। এবং আমরা নিশ্চয়ই খেয়াল করব যে আরো কাকে কাকে তোলে, তবে তুলবে, এটা তৃণমূলের আশঙ্কা নয়। তৃণমূলের আশঙ্কার কারণ রয়েছে, তাদের কাছে যে রিপোর্টটা গেছে সেটা ঠিক রিপোর্টই গেছে, তুলবে, বুঝলেন তো। পুলিশ এখন পালিয়ে যাচ্ছে, যারা তার একদম দলদাস চটিচাটা খুব কাছের অনুগত অনুগামী যে পুলিশ অফিসাররা ছিল, তারা অনেকে গা ঢাকা দিয়েছে, পলাতক। আপনারা তো শুনেছেন শান্তনু সিনহা বিশ্বাস, তার বাড়িতে পুলিশ রেড করেছিল 20-21 ঘন্টা, মানে গতকাল ভোর থেকে একদম মাঝরাত পর্যন্ত, 2-2:30 পর্যন্ত রেড চলেছে। এই শান্তনু সিনহা বিশ্বাস এবং তার 2 পুত্রকে ইডি তলব করেছে, যদিও তারা যাবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, শান্তনু সিনহা বিশ্বাসের ট্রেস পাওয়া যাচ্ছে না, তার মোবাইল বন্ধ, সে কোথায় আছে তার বাড়ির লোকও বলতে পারছে না, ইডির কাছেও কোনো হদিশ নেই, বুঝলেন তো। মানে বুঝতে পারছেন, চোর পালায়, দুষ্কৃতী পালায়, ধর্ষকরা পালায়, যারা ডাকাতি করে তারা পালায়, কিন্তু পুলিশ পালিয়ে যায় কোনোদিনও শুনেছেন? পুলিশ পালিয়ে যাচ্ছে, কেন পালিয়ে যাচ্ছে? তার বাড়ি থেকে এমন কিছু ডকুমেন্ট উদ্ধার করেছে ইডি যেটা দাবি করছে, ইডি যেটা জানাচ্ছে, যে ওই পুলিশ অফিসারের পাশাপাশি আরো বেশ কয়েকজন পুলিশ অফিসার এবং বেশ কয়েকজন গুন্ডা বদমাস যারা একদম ক্রিমিনাল, তাদের মধ্যেও বেশ কয়েকজন পলাতক, তাদের সঙ্গে একটা যোগ রয়েছে, তোলাবাজির যোগ রয়েছে, সিন্ডিকেটের যোগ রয়েছে, বালি পাচারের যোগ রয়েছে, কয়লা পাচারের যোগ রয়েছে, বুঝতে পারছেন। পিসি তো ভয় পাওয়া খুব স্বাভাবিক। বন্ধুরা, ইলেকশন কমিশনের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে 100 মিটারের যে গণ্ডিটা থাকবে, যেটাকে কিছু কিছু মিডিয়ায় লক্ষণ রেখা বলছে, লক্ষণ রেখা বললেও সেটা ভুল বলছে না, লক্ষণ রেখা রামায়ণের যে লক্ষণ রেখা, সেখান থেকে শব্দটা ধার করা হয়েছে। তো সেই যে লক্ষণ রেখা, তার ভিতরে কিন্তু এ রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ তারা ঢুকতে পারবে না, তারা শুধুমাত্র বাইরে থাকবে। তাদের কাজ হবে শুধুমাত্র যারা ভোট দিতে ঢুকছেন, যে লাইনটা হবে সেই লাইনটাকে কন্ট্রোল করা। এই যে আপনারা লাইনে দাঁড়াবেন, আপনাদের যে আই কার্ড, সেটা কিন্তু পুলিশও দেখবে না, দেখবে সেন্ট্রাল ফোর্স। তারপরে ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, তাদের যা যা কাজ তাই হবে। এবারে একটা মজার জিনিস হয়েছে, যে ওয়েবক্যামগুলো থাকবে, সেটা যদি কোনো কারণে, অনেক সময় আগে দেখা যেত যে ব্ল্যাক টেপ দিয়ে দেওয়া হতো, চুইংগাম দিয়ে দেওয়া হতো, এবং সব কেন্দ্রে ওয়েবক্যাম থাকতো না। এবারে প্রত্যেকটা বুথে কিন্তু ওয়েবক্যাম থাকছে, সশস্ত্র প্রহরা মিনিমাম প্রত্যেকটা বুথে 4 জন করে থাকবেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। এবং যদি কোনো কারণে ওয়েবক্যাম কাজ না করে, টানা 5 থেকে 10 মিনিট যদি হয়ে যায়, সমস্ত নিয়ন্ত্রণটা তো থাকবে কলকাতায় সিইওর দপ্তরে, সঙ্গে সঙ্গে সেই বুথে ভোটটা বন্ধ করে দেওয়া হবে, আবার রিপোলিং করানো হবে। কোনো রকমের আগের মতো আর ফেরেববাজি হবে না। আর যেসব রিগিংয়ের যেগুলো প্রচলিত ধারা, ওই যে সেন্ট মেরে দেওয়া, আরও যা যা রয়েছে, সেসব রাস্তা থাকবে না। যদি কোনোভাবে কোনো অভিযোগ জমা পড়ে যে ইভিএমের সঙ্গে কিছু একটা কারিগরি ট্যাম্পারিং করা হয়েছে, সেই বুথে কিন্তু আর ভোট হবে না, সেই বুথে রিপোলিং হবে। দেখুন, এই যে কলকাতায় যে মিটিংটা হয়ে গেল, যে ব্রিফিংটা হয়ে গেল, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা বাহিনী তারা একজোট হয়ে কাজ করবে। বিএসএফ আছে, এসএসবি আছে, সিআরপিএফ আছে, আইটিবিপি আছে। তো প্রত্যেকটা বাহিনীর যারা মাথায় রয়েছেন, শীর্ষ পদে রয়েছেন, তারা পরিষ্কার বলে দিয়েছেন যে পুলিশের সঙ্গে যোগাযোগ থাকবে, কিন্তু তার মানে এই নয় যে পুলিশ যা বলবে সেটা তোমাদের শুনতে হবে, পুলিশকে জানিয়ে তোমাদের কোনো কাজ করতে হবে, তা নয়। এই যে কিউআরটি টিম থাকবে, যারা জওয়ানরা থাকবেন, একদম অবস্থা বুঝে ব্যবস্থা। খুব খারাপ অবস্থা কিন্তু, মানে যারা দুষ্কর্ম করেছে গত 15 বছর ধরে বা তার আগে,
তাদের কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পাবেন। আপনারা একটু দরকার বা যদি যদি পারেন সম্ভব হয় একটু ছবি তুলে রাখবেন, একটু ভিডিও করে রাখবেন, দেখতে পাবেন চোখের সামনে আষাঢ় কাকে বলে, উত্তম মধ্যম কাকে বলে, ডান্ডা কাকে বলে, আর বন্দুক তো আছে, যদি খুব প্রয়োজন হয় তাহলে সেটাও নিশ্চয়ই ব্যবহার করবে। তবে একটা কৌতূহল আপনাদের মধ্যে ছিল যে আইপ্যাকের কোনো খবর আছে ভাই। আইপ্যাকের কিন্তু কর্তাদের একজনকে তো তুলে নিয়েছে, আরেকজন ঋষি নামে আরেকজনকে তলব করা হয়েছে, এবং কলকাতার সল্ট লেকে মানে সেক্টর 5-এ যে অফিসটা তৃণমূল কংগ্রেসের জন্যই তৃণমূলই করে দিয়েছে, তৃণমূল আর রাজ্য সরকার আর আইপ্যাক তারা তো সব এক, সমস্ত সরকারি ফাইলও তাদের কাছে যেত, আইপ্যাকের ফাইলও নবান্নে যেত। তো যে অফিসটাতে মমতা ব্যানার্জি গিয়েছিলেন 8ই জানুয়ারি চলতি বছরের একদম শুরুতে, সেই অফিসটা কিন্তু তালা দেওয়া আছে, বুঝলেন তো। সেই ছবি ভিডিও সবকিছুই আমরা পেয়েছি, কোনো কর্মী টর্মী নেই, কিন্তু তার মানে এই না যে আইপ্যাক পুরোপুরি হাত তুলে নিয়েছে আর যারা তৃণমূলের লোকজন খুব ভেঙে পড়েছে, খুব বিমর্ষ হয়েছে, তা কিন্তু না। আইপ্যাক যা যা প্ল্যানিং করে গেছে, তাদের যে কিছু কর্মী তো আছে তারা কিন্তু কাজ করছে, পুরোপুরি তৃণমূল থেকে হাত তোলেনি। তবে একটা বড় ধাক্কা খেয়েছে, যে খবরটা আপনাদেরকে দিয়েছিলাম, যে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা সিজ হয়ে গেছে, এই কারণে তারা পয়সা কড়ি আর পাচ্ছে না, আর তারা বেতন দিতে পারবে না। এই কারণে তাদের এমপ্লয়ীদেরকে বলে দেওয়া হয়েছে যে 11ই মে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আপনাদেরকে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে, ততদিন পর্যন্ত আপনাদের কাজ করতে হবে না। তো কিছু এমপ্লয়ি সত্যি সত্যি বসে গেছেন, কাজ করছেন না, কিন্তু আবার কিছু এমপ্লয়ি আছেন তারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম আর ওয়ার্ক ফ্রম ফিল্ড থেকে তারা কিন্তু কাজ করছেন। কলকাতায় শুধুমাত্র একটা অফিসে তালা পড়ে গেছে মানে এই নয় যে তৃণমূল আর আইপ্যাকের যে একদম অবিচ্ছেদ্য সম্পর্ক সেটা শেষ হয়ে গেছে, সেটা শেষ হয়নি। আইপ্যাক আছে, এবং সেটা মুখ্যমন্ত্রী, তার ভ্রাতুষ্পুত্র, তার দলের নেতারা, তাদের যারা আছে তারা সবাই জানে। বন্ধুরা, এবারের ভোট সত্যি সত্যিই কিন্তু আলাদা হতে চলেছে। আগামীকাল প্রথম দফার ভোটের শেষ দিনের প্রচার। আপনারা অবশ্যই যারা 16টা জেলা থেকে 152টা বিধানসভা কেন্দ্রে ভোট দেবেন তারা নির্ভয়ে ভোট দেবেন, নিশ্চিন্তে ভোট দেবেন, মাথা উঁচু করে ভোট দেবেন। আজকে একটা ভিডিও আমাদের চোখে পড়লো, ঠিক কোন জায়গায় তোলা হয়েছে জানি না, কোনো একটা ফাঁকা জায়গায় একজন মহিলাকে, একজন মাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলছেন যে আপনি যখন আমাদেরকে ছেলে বলে সম্বোধন করেছেন, আপনি আমাদের মায়ের মতো, তো আপনার গায়ে হাত দেবে ছেলে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, সেটা কখনো হবে না। আপনি এবং আপনার যত পরিচিত সবাই মিলে ভোট দিতে যাবেন, কে আপনাদের গায়ে হাত দেয় আমরা দেখব। মানে তুলে আছাড় মারার যে নির্দেশটা গিয়েছে, ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন তো? সত্যি সত্যি পুরো দুটো হাত খুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর। আপনারা সবাই দয়া করে নিশ্চিন্তে ভোট দিতে যাবেন, এবং কোথায় ভোট দেবেন সে তো আপনারা জানেনই। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। যদি এই এপিসোড ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর আগের এপিসোডে যারা জানতে চেয়েছিলেন আমি কি কোনো ভয়ে করছি কিনা, সাবধানে থাকার কথা বলেছেন, সবাইকে ধন্যবাদ। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, একদম মন থেকে আগের যে এপিসোডটা তৈরি করেছিলাম সেটা একদম বিশ্বাস থেকে, ভালোবাসা থেকে তৈরি করেছিলাম। সবাই আমার ভালোবাসা নেবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।